অভিবাসন মানুষের অধিকার। পৃথিবীর যে কোনো প্রান্তে নিজের ভাগ্যকে যাচাই করতে চাওয়া নিশ্চয়ই অপরাধ নয়, কিন্তু এরপরও বহু সাধারণ মানুষ তাদের সহায় সম্বলকে হারিয়ে প্রতারণার শিকার হয়ে, যারা কখনো যেতেই পারেন না স্বপ্নের দেশে সীমানায়, কখনো বা গিয়েও পার করতে হয় বেদনাময় সময়, বা ফিরে আসতে হয় সব স্বপ্ন ভঙ্গ করে। আমাদের আয়োজন অভিবাসীর আদালত। আমরা কথা বলবো সেই সব হতভাগ্যদের নিয়ে। সরাসরি তাদের মুখ থেকে শুনবো অভিবাসন প্রত্যাশায় কোন কোন সমস্যায় তাদের পড়তে হয়েছে, বা প্রতারণার জাল কিভাবে আটকেছে তাদের। সেই সাথে অভিবাসন বিষয় নানা অঙ্গনের বিশেষজ্ঞদের মতামত রয়েছে আমাদের সাথে আজকে আছেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটির প্রশিক্ষণ পরিচালক ডক্টর নুরুল ইসলাম এবং টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আমাদের সাথে আছেন তিনজন অভিবাসন প্রত্যাশী যাদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনবো। আছেন আবু বকর, মোহাম্মদ আতিফ ইসলাম এবং মোহাম্মদ মানিক মিয়া। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সরাসরি এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করে আপনাদের প্রশ্ন কিংবা মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চলে যেতে চাই আমাদের যারা ভুক্তভোগী আছেন সেটে, তাদের সাথে কথা বলবার জন্য। আবু বকর, আপনার কাছেই শুরুতে আসতে চাই। কি ঘটেছিল আপনার ক্ষেত্রে একটু বলবেন? আমার দালাল আমার কাছ থেকে 3,60,65,000 টাকা নিয়ে বাংলাদেশে মেডিকেল করার পর আমার হাতে মেডিকেল রিপোর্ট না দিয়ে বিদেশ পাঠিয়ে দেয়। কোন দেশে পাঠিয়ে দেয়? মালয়েশিয়া পাঠিয়ে দেয়। আচ্ছা। মালয়েশিয়া পাঠিয়ে দেওয়ার পর 10 দিন পর মেডিকেল করে 12 দিন পর রিপোর্ট সহ বিমান টিকিট এবং পাসপোর্ট সহ আমাকে দেশে পাঠিয়ে দেওয়ার পর আমি দালালের সাথে যোগাযোগ করলে দালাল তিনি অস্বীকার করেন যে আমি এখন কি করতে পারবো, আমি টাকা পয়সা ফেরত দিতে পারবো না। এই হলো সমস্যা। দালালের কথা বলছেন, তার নাম কি, পরিচয় একটু জানান। দালালের নাম হল হাসি বেগম। তার স্বামী বিদেশ থেকে তার স্বামী ভিসা পাঠাইলে মহিলা এই জায়গায় থেকে লোক নেয়। এখন তিনি অস্বীকার করে যে আমরা কোনো কেউ দালাল না। এই হলো পরিস্থিতি। আপনি মানে এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করলেন, কোন রকম ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, এরকম কোনো কিছু করেছিলেন, কিংবা কি কাজে যাচ্ছেন সেটা কি জেনেছিলেন? হ্যাঁ, তিনি বলছিল যে কোম্পানির কাজের কথা বলছিল। আচ্ছা, কোনো সরকারি ট্রেনিং কিংবা প্রশিক্ষণ নেননি? না। আচ্ছা, আবু বকরের কথা আমরা শুনলাম। আমি ডক্টর নুরুল ইসলাম আপনার কাছে শুরুতে আসতে চাই। এই ধরনের কেস নিশ্চয়ই একেবারে নতুন না, প্রায়শই আপনাদের কাছে আসছে। মানে এই সংখ্যা কি দিনে দিনে কমছে, নাকি এই সংখ্যাটি বাড়ছে? আসলে এই সংখ্যা খুব বেশি নয়, এটাও ঠিক। কারণ এখন মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে ওনার দেখা যাচ্ছে 2018 সালের নভেম্বরে উনি গিয়েছেন, মানে জাস্ট একদমই কিছুদিন আগে। মালয়েশিয়া যাওয়ার পদ্ধতিটা আপনারা জানেন যে এটা একটা সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়া যেতে হয়, এবং উনি সেটা করেন। বাংলাদেশ মেডিকেল করেছেন, তার মানে মালয়েশিয়া যাওয়ার জন্য 11টা সেন্টার আছে, যেটা এমবাসি থেকে তারা ঠিক করে রেখেছে, সেইখানেই যেতে হয়। তার মধ্যে বাংলাদেশ মেডিকেল নেই, কিন্তু তাদের নিজস্ব কিছু মানে সেন্টার তারা তৈরি করেছেন। এবং উনি সরকারি কোনো ইতে ট্রেনিংও করেন নাই, মানে প্রি ডিপার্চার ট্রেনিং যেটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওনাকে পাঠিয়েছে অনেকটা মানে রং ইনফরমেশন দিয়ে, এবং ভিসাটাও হয়তো সম্ভবত ঠিক ছিল না, কারণ ওখানে ওনাকে বলেছেন যে 10 বছর কোনো প্রকার কাগজ টাগজ কিছু করতে হবে না। এটা মানে একটু অবাস্তব কথা, যে ওখানে তো 2 বছরের কন্ট্রাক্টে যায়, রিনিউ করতে হয়, সব কিছু নিয়ম আছে। এবং একদম পরিকল্পিতভাবে তাকে ওখানে নিয়ে একটা মেডিকেল করে বলছে যে তার এখানে ভাইরাস ধরা পড়েছে, ফেরত চলে এসছে। আসলে হয়তো কোনো মেডিকেল টেস্ট ওখানে করেই নাই, মানে টোটাল চেইনটাই তার ছিল পরিকল্পনার মধ্যে তাকে প্রতারণা করা হয়েছে। তো একটু যদি ইনফরমেশন নিয়ে যেতেন, বিএমইটিতে যোগাযোগ করে যেতেন, বা আমাদের টিটিসিতেও যোগাযোগ করে যেতেন যে আমি মালয়েশিয়া যাচ্ছি, ভিসাটা ঠিক আছে কিনা। সম্ভবত ভিসাটা অন্য কিছু ভিসা ছিল, এমপ্লয়মেন্ট ভিসা না, এরকম হতে পারে। মানে সেটা মানে প্রায়শই আমরা যেটা দেখি একেবারে কোনো তথ্য ছাড়া, মানে উনি কোনো জায়গায় কোনো ইয়ে করেন, ফুললি দালালের উপরেই ডিপেন্ড করেছেন। ওখান থেকে কিছু কিছু ভিসা বের করা যায়, এরকম যে ভিসাটা ওই আসলে যে চ্যানেলের মধ্যে যাওয়া হচ্ছে তার বাইরে, এরকম ভিসা কিছু বের করা যায় ওখান থেকে, করে আবার কিছু লোককে প্রতারণা করে, এরকম ধরনের ঘটনা কিছু ঘটছে। মালয়েশিয়ার সর্বশেষ কি অবস্থা সেটি জানবো আপনার কাছে। সেখানে যাবার যে নতুন পদ্ধতি, সেটি আর কতদিন বাকি, কতদিন প্রয়োজন, সেই বিষয় নিয়ে জানবো আপনার কাছ থেকে। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। যে প্রতারণার শিকার হয়েছেন আবু বকর, তার প্রতিকার কি? হাসি বেগম নামে যার কথা তিনি বলছেন, যার স্বামীর মাধ্যমে মালয়েশিয়া গিয়েছিলেন 3,65,000 টাকা খরচ করে। ওনার সবচেয়ে সমস্যা যে উনি কোনো কিছু না জেনে এই পথে পা বাড়িয়েছেন। তারপরে এই টাকাটা উদ্ধারের কোনো সুযোগ রয়েছে কিনা? জি, শোভন ভাই, আপনাকে ধন্যবাদ, সেই সাথে স্যারকে এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানিয়ে
শোভন ভাই, আপনি কিন্তু অনুষ্ঠানটাই শুরু করছেন যে আসলে অভিবাসন প্রক্রিয়াটা হলো মানুষের একটা অধিকার, এবং এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি, আমি মনে করি ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা অধিকার। আর এই 2013 সালের অভিবাসী আইনেও কিন্তু এই কথাটা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনি আইনগত অধিকার আপনার আছে, কিন্তু সেই আইনগত অধিকারটা যদি আপনি আইন আদালতে অথবা অন্যত্র মিডিয়েশনের মাধ্যমে যদি সেটা এস্টাবলিশ করতে চান, তাহলে কিন্তু যিনি যাচ্ছেন তারও কিন্তু কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। যে কথাটা স্যার বললেন আসলে, যে যখনই এই হাসি বেগমের মতো অনেকেই কিন্তু আছে, তাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব দেশের বাহিরে থাকে, তারা নানা ধরনের প্রলোভন দেখায়, সেই প্রলোভনে প্রলোভিত হয়ে তারা এই কাজটা করে। আমি প্রথমে যারা যাবেন ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে বলবো, আসলে মেডিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। কিন্তু যদি এমন কিছু, যেমন ধরেন যে আবু বকর ভাইয়ের বেলা হয়েছে ভাইরাস আক্রান্ত, উনি ভাইরাস যদি থাকে, কোনো হাঁফানি রোগী থাকে অথবা যৌন সংক্রান্ত কোনো রোগ থাকে, এই ধরনের লোক কিন্তু আসলে যেতে পারে না। তো ওনার ঘটনার থেকে যেটা আমি অনুমান করছি, আসলে ওনাকে শুরুর থেকেই প্রতারণা করা হয়েছে। সেই প্রতারণার কারণে এই 31-এর ক এবং ঘ ধারার, এই দুটা ধারার কথা বলবো। আর টাকাটা আদায়ের জন্য স্যার যে কথাটা বললেন, যেহেতু মালয়েশিয়া নেওয়া হচ্ছে, ওনাকে হয়তো ভিসা দিছে, সে কারণে তো যেতে পারছে, তাহলে ডেমোতে অথবা বিএমইটিতে যদি একটা অ্যাপ্লিকেশন করে, তাহলে অন্তত ওনার যে ক্ষতিপূরণটা সেটা আদায়ের একটা চেষ্টা হতে পারে। সেই ক্ষতিপূরণটা কে দিবে? সে ক্ষতিপূরণটা যদি রিক্রুটিং এজেন্সির কোনো নেগলিজেন্সির কারণে হয়ে থাকে, অথবা ওনার কোনো দুর্বলতার সুযোগ নিয়ে যদি ওই যে হাসি বেগম নামের যে মহিলা ওনাকে পাঠালেন তার যদি থাকে, অর্থাৎ দুইটা পক্ষকেই কিন্তু এই ক্ষতিপূরণটা বহন করতে হবে, ক্ষতির কারণটা তাকে বহন করতে হবে। এবং সেই ওনাকে বিদেশ থেকে আসার কারণে যে যদি কোনো টাকা খরচা হয়ে থাকে, সেই ক্ষতিপূরণটাও কিন্তু ওই দুইটা পক্ষ দিতে দিতে আইনত বাধ্য। সেটা হলো রিক্রুটিং এজেন্সির কারণে, কোনো দুর্বলতার কারণে, অথবা তাদের কোনো নেগলিজেন্সির কারণে হয়ে থাকলে, অথবা যিনি পাঠাবেন তার কারণে ওইটা। আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করতে চাই যে আপনার কাছে নিশ্চয়ই ওই কার্ড, স্মার্ট কার্ড যেটা দেওয়া হয় বিএমইটি থেকে, ওটা আছে নাকি? সেটা পাননি আপনি? স্মার্ট কার্ড তো দেওয়া হয়নি, কিন্তু পাসপোর্ট আছে আমার কাছে। আমার এমন 1 মাসের ভিসা লাগানো দিয়েছিল, সেটা যদি ওর মধ্যে এজেন্সির নাম লেখা থাকে, স্মার্ট কার্ড অথবা পাসপোর্টের মধ্যেও সিল দেওয়া থাকে, যদি এজেন্সি থাকে তাহলে তার দায় দায়িত্ব কিছুটা আসবে, যেটা অ্যাডভোকেট সাহেব বলেছেন। তাহলে আপনি কেস করার জন্য, টাকা আদায়ের জন্য একটা সুযোগ পেলেন, বা তাকে অন্তত আমরা ধরতে পারি, দায়ী করতে পারি। আর মালয়েশিয়া যাবার সবশেষ পরিস্থিতি আসলে? মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা জানেন যে মালয়েশিয়া নতুন সরকার আসার পরে গত যে সিস্টেমটা ছিল সেটাকে সাসপেন্ড করেছিলেন, এবং আমাদের যারা পাইপলাইনে ছিলেন তারা যাচ্ছে, এখনো বন্ধ নেই, তারা যাচ্ছে। এবং কিছু ভিসা ইস্যু হয়েছিল যেটা বাংলাদেশ পর্যন্তই আসেনি, সেটাকেও অ্যালাউ করা হয়েছে, সেগুলোতেও যেতে পারছে, যেটা এগুলো যারা এর আগের পর্যায়ে লটে ছিল। একটা ছিল পাইপলাইনে প্রসেসিং এ যারা টাকা পেমেন্ট দিয়েছে, বা কিছু মেডিকেল টেস্ট হয়েছে, কিছু ভিসা হয়েছে এরকম, আর কিছু ছিল তাদের ভিসা ওখান থেকে ইস্যু হয়েছে কিন্তু এখানে পর্যন্ত আসেনি, লোক সিলেকশনও তখনও হয়নি, সেগুলোও যেতে পারছে, সেটা অ্যালাউ করেছে। আর পরবর্তীতে একটা নতুন সিস্টেম তারা ডেভেলপ করতে যাচ্ছেন। তারা বলেছেন যে আমরা একটা ডিজিটাইজড একটা সিস্টেম করব, যেটাকে ওরা বায়ো রিক্রুটমেন্ট নাম দিয়েছে, যেখানে সব কিছুই অটোমেটিক সিস্টেমে, মানে ডিজিটাইজ সিস্টেমে হবে। তাদের একদম প্রথম থেকে কাজটা শুরু করে পেমেন্ট পর্যন্ত, পেমেন্টের জন্য তারা দুটো ব্যাংককে ঠিক করেছিল আমাদের এখানে, যে সব পেমেন্টগুলো তারা ব্যাংকে হবে। এটা ফুললি তাদের এস্টাবলিশড হওয়ার পরে তারা লোক নেওয়া শুরু করবে। অটোমেশন হলে তো এই পেমেন্টের জায়গাটি স্বচ্ছ থাকবে, একটু স্বচ্ছ থাকবে, সেজন্যই তারা ওটা বলছে যে এইভাবে কারো বেশি কারো কম সেরকম কোনো বিষয় করতে। বাই দিস টাইম দুটো মিটিংও হয়ে গেছে, একটা মালয়েশিয়াতে এবং একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে একটা বাংলাদেশে, এবং আশা করা যাচ্ছে যে আর পরবর্তীতে আরো দু একটা মিটিং হলে এই জিনিসগুলো আমরা আশাবাদী হতে চাই যে খুব দ্রুত এই সংকটের সমাধান হোক। একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসলে আমি বাগেরহাট থেকে বলছিলাম। আর 2012 সালে আমার বাবা বিদেশ গিয়েছিল, তো ওনার কোম্পানি দেওয়ার কথা ছিল, এই কোম্পানিতে বরং কাজ করেছিল। 2012 সালে বিদেশ গিয়েছিল, কোন দেশে গিয়েছিল সেটা কি বলবেন? দুবাই গিয়েছিল। দুবাই গিয়েছিলেন, হ্যাঁ। এখন কি সমস্যা একটু সেটি যদি স্পষ্ট করে বলেন। মানে এখন সমস্যা হচ্ছে যে দালালের মাধ্যমে গেছিল, তো উনি এখনো দেখা গেছে যে ওনার কাছে যায় যে আমি কি করবো এখন, উনি বলে যে হ্যাঁ আপনাকে পরে দেখবো, বাট উনি কোনো দেখাশোনা কিছুই না, বরং ওই যে দালালে পাঠাইছে, দালাল আবার দেখা গেছে যে মানে ভালো কোনো লিডার আহত
বিচারের আওতাভুক্ত হয়ে কাজ করে এবং এই রাখে। তো এখন- মানে আমি যতটুকু বুঝতে পারছি যে দালাল যে কাজের কথা বলে নিয়ে গিয়েছিল সেই কাজ আপনার বাবাকে দেননি। দেননি, বরং অন্য কাজ দিয়েছে, সে অন্য কাজ করছে, কিন্তু এখান থেকে কোনো বেতন দেয়নি। এখনো কি আপনার বাবা কোথায় আছেন? এখন দেশে আসে। দেশে ফিরে এসেছেন, এখন প্রতিকার চান, কি করা যেতে পারে? ধন্যবাদ প্রশ্নের জন্য। একটু জানতে চাই অ্যাডভোকেট হুমায়ুন কবির, সংক্ষেপে একটু উত্তর শুনে আমরা একটা বিরতির পরে ফিরবো উত্তরটা আবার। খুব যেহেতু এই আমাদের অভিবাসী যে আইনটা এটা হলো 2013 সালের, তো এখন আমার যেটা সেটা হলো যে যদি ওনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে পরে যে 406 এবং 420 ধারা অর্থাৎ দণ্ডবিধির 406 420 ধারায় আমরা মামলাটা করি সাধারণত কোর্ট আইন আদালতে। এটা ছাড়া কিন্তু এই 2013 সালের আইন দ্বারা ওনার এটা যেহেতু যে 2012 সালের জি, ঘটনা। জি, এটা আচ্ছা, মানে নতুন যে অভিবাসী জি এটার আইন, আওতায় সেটির আসবে না, না। যেহেতু এটা আইনটা হলো প্রচলিত 2013 সালের। দণ্ডবিধিতে তাকে আইনের আশ্রয় নিতে আর হবে। যদি ইচ্ছে করে তাহলে পরে যদি ওনার ডকুমেন্টারি এভিডেন্স থাকে তাহলে পরে টাকাটা আদায়ের জন্য যেটা আমরা মানি সুট বলি অর্থাৎ দেওয়ানি আদালতে একটা মোকদ্দমা উনি দায়ের করতে পারেন। এখানে একটু মানে ইয়ে আছে যে আমাদের যে আইনটা 2013 হয়েছে সেটা কিন্তু 1982 সালের যে অর্ডিন্যান্স ছিল সেটাকে রিপিল করে, তো ওইখানে যে প্রভিশন আছে সেটাতে সে করতে পারতো, মানে করা যাবে। যে কারণ হলো যে আগের যেটা প্রিভেইল করতো সেই অনুযায়ী তার মানে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ আছে, কিন্তু সে 7 বছর পরে যদি অ্যাগ্রিভড হয় যে সে এতদিন করেনি কেন, এই প্রশ্নটা মনে হয় আসতে পারে যে ওখানে গিয়েছিল, ওখানে কাজও পেয়েছিল বা কোনো সমস্যা হয়েছে, এমবেসি ছিল, এখানেও ছিল, কিন্তু 7 বছরে কেন সে কোনো কেসে নিশ্চয়ই আইনে আশ্রয় নিলে বিষয়গুলি তিনি সুরাহা পেতে পারেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে প্রশ্ন করেছিলেন। আমাদের সাথে আতিফ ইসলাম এবং মানিক মিয়া এখনো আছেন, তাদের বক্তব্য শুনবো এবং দর্শকদের সুযোগ রয়েছে টেলিফোন করার। আমরা একটি বিরতি পরে ফিরছি, নিশ্চয়ই সাথে পাবো আপনাদেরও। বিরতির পরে আমরা ফিরে এলাম অভিবাসীর আদালতে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার দুপুর 12:15 এই অনুষ্ঠানে জানাতে পারেন আপনার অভিবাসন সংক্রান্ত যে কোনো সমস্যার কথা। ফেসবুক পেজেও মন্তব্য করতে পারেন। আপনাদের সমস্যার সমাধান দিতে স্টুডিওতে আজকে আছেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটির পরিচালক ডক্টর নুরুল ইসলাম এবং আইনজীবী হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। সেই সাথে অভিবাসন প্রত্যাশী ভুক্তভোগীদের 3 জন আছেন, মোহাম্মদ আতিফ ইসলাম, মোহাম্মদ আবু বকর এবং মোহাম্মদ মানিক মিয়া। আর সরাসরি টেলিফোন করার ফোন নাম্বার 0966677311 এই নাম্বারে। এই মুহূর্তে যেমনটি একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে এই পর্বের আলোচনা শুরু করতে চাই। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জয়ন্তী মোহাম্মদ হাফিজুর রহমান। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি মরিচে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম, কিন্তু শুধু নাম ছিল ইমন, ছেলেটা বাড়ির লোক ফরিদপুর। তো আমার কাছে বলছে যে আমাদের দেশ থেকে ক্লিয়ারেন্স দিত, এখন নাকি এখান থেকে দিচ্ছে না, মালয়েশিয়া থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে, এখন এই ক্লিয়ারেন্সটা হাতে পাচ্ছে না, তাই বিমান টিকিট করতে পারছে আচ্ছা না। আচ্ছা, এখন এটা আসলে কতটুকু সত্য ঘটনা? ধন্যবাদ। মালয়েশিয়ার বিষয়টি সবশেষ তথ্য ডক্টর নুরুল ইসলাম জানাতে পারেন। আসলে মানে ওই যে বলেছিলেন যে পাইপলাইনে যারা আছেন, হ্যাঁ, ওনার পাইপলাইনে কিছু এরকম সমস্যা হচ্ছে যে এখান থেকে সবকিছু রেডি করেছে, মালয়েশিয়া থেকে ক্লিয়ারেন্স আসছে না। তবে আপনার চিন্তার কিছু নাই, মালয়েশিয়া যারা পাইপলাইন আছে সবাই যেতে পারবে, এটা কমিটেড। ওনারা যখন এসেছিলেন তখনও বলেছেন যে এরা সবাই যেতে পারবে, এটা ডিসাইডেড হয়েছে। কিছু সাময়িক সমস্যা হয়তো হচ্ছে, কিন্তু আপনি যেতে পারবেন, কিন্তু কাগজপত্রগুলো সব সঠিকভাবে রাখবেন যাতে আপনার যাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। তবে এই ধরনের ভিসা আসতে দেরি হচ্ছে কিছু কিছু ইয়েতে, তবে সেটা কি যদি ওই পক্ষে সমস্যা, কিন্তু যদি এরকম হয়ে থাকে যে ওনার ভিসা ইস্যুই হয়নি কিন্তু এজেন্সি বা দালাল বলেছে যে এটা হয়েছে, তাহলে উনি আবার যেতে পারবেন না। সিচুয়েশনটা বুঝতে হবে। বিএমইটিতে আসলে উনি জানতে পারবেন যে এগুলো, বিএমইটিতে আসলে ওনার এটা চেক করা যাবে যে আসলে ওটা আদৌ ইস্যু হয়েছিল কিনা, এই মুহূর্তের অবস্থানটি বোঝা যাবে। যদি না ইস্যু হয়ে থাকে তাহলে পারবে না। হ্যাঁ, তার প্রশ্নটি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, বলুন। আসসালামু আলাইকুম। জি, বলুন, শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গাজীপুর থেকে টুডুল বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি মরিচা যাওয়ার জন্য কিছু টাকা জমা দিয়েছিলাম, ওর বাড়ি ছিল ফরিদপুর, নাম ছিল ওর ইমন। ও আমার কাছ থেকে 2,80,000 টাকা নিয়ে ও আমাকে মেডিকেল করাইছিল বনানী থেকে মেডিকেল করায় আমাকে মেডিকেল কোনো কাগজ টাগজ দেয়নি, না দিয়ে সে অফিসের ঠিকানা ছিল সেই ঠিকানায় গেছি আমরা, সেই ঠিকানার থেকে ওরে পাইনি। এবং ওকে আমি শুধু মুখে চিনি, বন্ধুত্ব ছিল ওর সঙ্গে, একসঙ্গে লেখাপড়া করছি, একসঙ্গে কাজবাজ করছি।
সেভাবে চিনতাম, কিন্তু তারপরের থেকে ও মানে আপনি তাকে আর খুঁজে পাচ্ছেন না, মানে 2,80,000 টাকা দিয়েছেন মরিশাস যাওয়ার জন্য, এখন যাকে দিয়েছেন সে আপনার বন্ধুই ছিল কিন্তু তাকে এখন আর খুঁজে পাচ্ছেন না, কি করতে চান তাই তো আপনার প্রশ্ন? ধন্যবাদ। এখন তার ফোনে অ্যাডভোকেট হুমায়ুন কবির, জি। একদম বন্ধুকেও আমরা পেলাম যে মানে এই প্রতারণার জি জি শুধু চক্রের মধ্যে রয়েছে। যারা প্রতারণা করবে তারা নানা রকমের সম্পর্কে আবদ্ধ আছেন, কেউ সম্পর্ক নতুন করে তৈরি করবেন। আমি এই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে কোনো বন্ধু বান্ধব হয়তো বিদেশ যিনি থাকেন হয়তো প্রেরণ করতে পারেন বিষয়, কিন্তু এই আইনের কিন্তু বিধান হলো যে আসলে ইচ্ছা করলেই একজন লোক কিন্তু মানুষকে অন্য কাউকে বিদেশ পাঠাতে পারে না। এখানে হয় সরকার কর্তৃক নিয়োজিত যে সংস্থাগুলো আছে তারা কিন্তু বিদেশ পাঠাবে। তো এখন আপনি যে ভুলটা করে ফেলছেন এটার জন্য আপনার আইনগত প্রতিকার যেটা সেটা হলো ওই বন্ধুর বিরুদ্ধে মামলা করতে হবে। এখন বন্ধুটা আমি রিকোয়েস্ট করব প্রথমে যে দেখেন যদি তার সন্ধান পান, প্রথমে মিউচুয়ালি যদি কিছু আদায় করা যায়, তা না হলে আইনগত অধিকার যেটা আছে আপনার সেটা মামলা করতে হবে। আর এটাও আপনারা জানেন যে আইনের হাতটা অনেক লম্বাই, তাই না? যদি আদায় করতে চান পরবর্তীতে সেটা করা যাবে। আর একটু জানতে চাই, মরিশাসে যেতে 2,80,000 টাকা দিয়েছেন, মরিশাসে যাবার আসলে বৈধ পন্থাটি কি? কত টাকা মরিশাসে লাগে? আমাদের 3টে সেক্টরের লোক নিচ্ছে, গার্মেন্টস সেক্টরে বেশিরভাগ, আর কনস্ট্রাকশন সেক্টরে আছে, এবং ওই ফিশ ফ্যাক্টরি মানে ফিশ ক্যানিং ফ্যাক্টরিতে এগুলোতে বেশি আছে, গার্মেন্টসেই সবচেয়ে বেশি। এবং এখানে যারা যাচ্ছে তাদের খুব বেশি সমস্যা নাই, কিন্তু ওনার কেসটা যেটা হয়েছে আমার মনে হচ্ছে যে ওনাকে প্রতারণা করার জন্যই এরকম কথা বলেছে, আসলে ভিসা টিসা কিছু ছিল না, জাস্ট বলেছে মরিশাসের কথা, যেহেতু ওখানে কোনো সমস্যা নাই উনি খুব প্রলুব্ধ হয়েছেন যে তাহলে তো ভালোই যাওয়া যাচ্ছে। কিরকম মানে সরকারি হিসেবে যারা ইয়েতে যান, আমাদের ওখানে আমাদের 1.5 লক্ষ টাকার বেশি কোনো দেশের জন্যই ফিক্স করা নাই, এবং মরিশাসে যারা যান অনেকে বিনা পয়সায়ও যাচ্ছেন, কারণ ওখান থেকে অনেকগুলো টিম আসে যারা অভিবাসন ব্যয় একদম শূন্য অভিবাসন ব্যয় নেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং তারা জালালের মাধ্যমে না করে সরাসরি নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেখানে না, সবই প্রাইভেটলি পাঠায়, বিএমইটির মাধ্যমে পাঠায় না, কিন্তু খবরটা রাখতে হবে যে তারা আসছে বা পেপারে দিয়েছে এরকম ধরনের এরকম সংখ্যায়। কিন্তু যারা নর্মালি যায় এরকম উইদিন দ্য স্টিপুলেটেড কস্ট তারাও কিন্তু যেতে পাচ্ছেন, কিছু বেশিও যেতে পাচ্ছেন, কিন্তু প্রতারণার কেস কম। যদি একটু নিজেরা সচেতন হয় তাহলে প্রতারণা এই কেসটা আসলে পুরোটাই প্রতারণা। মানে আমার মনে হয় মানুষের সচেতনতার যে জায়গাটি আমরা বারবার উল্লেখ করি এই অনুষ্ঠানে, সেইতে সচেতন হওয়ার কোনো বিকল্প দেখছি না। আমাদের এখানে আছেন মনিরুল ইসলামের পিতা মোহাম্মদ মানিক মিয়া। আপনার ছেলের ক্ষেত্রে কি ঘটেছিল একটু জানাবেন আমাদের? আমার ছেলে মনিরুল ইসলাম পৌজান মুস্কেত মিয়ারা দিয়া সৌদি আরব পাঠাইছি 6,30,000 টাকা দিয়ে। উনি নিয়ে 3 মাস ওই কোনো কাজ দেয় নাই, এমনি সিঁড়ির নিচে রাখছাল। ওই সিঁড়ির নিচে থেকে আমার ছেলে ওন থেকে ফোন দিছে, মানুষের মোবাইল দিয়ে ফোন দেয়, কান্দাকাটি করছে, বলছে যে না খাই রয়েছে, খাবার ব্যবস্থা করো। পরে থেকে যাই হোক আমি ঋণ করে পাঠাইছিলাম, আমরা টাকা ঢুকা দিছি, দেওয়ার পরে কাটছে, তারপরে 11 মাস পরে একটা আকামা দিছিল, ওটার মেথা ছাড়লাম, ম্যাথ ছাড়া এইভাবে রাখছে। উনি এখনো ওই টাকা দিতে পারেন না, আমার তো ঋণ করে দিছি, সুদি মুদি করে দিছি মানুষের টাকা। এখন আপনি সেই মোকসেদ আলীর কাছ থেকে টাকাটা ফেরত চাচ্ছেন নাকি ছেলেকেও ফেরত চাচ্ছেন? আপনি আমার ছেলে সহ টাকা সহ ফেরত চাচ্ছি। ছেলে এখনো সৌদি আরবে আছেন? জি। তার কোনো মানে সুরাহা করতে পারা যায়নি? মানে এখনো কি কোনো কাজ পাননি, বন্দি অবস্থায় আছেন? কাজ পাচ্ছে, কাজ করছে ওই জায়গায়, ওই কোম্পানিতে কাজ করছে, কিন্তু বেতন দেয় না, বেতন পাচ্ছে না, হয়তো ও চলতেছে এরকম ভাবে, এখন আমার টাকা দিতে পারতেছে না। জি ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে আসতে চাই। মোকসেদ আলী, তার এই প্রতারণা, এটা বোঝা যাচ্ছে একজনের প্রতারণা, 6,30,000 টাকা দিয়ে সৌদি আরবে 2 বছরের চুক্তিতে ক্লিনারের কাজে পাঠানো। আমি আসলে তো প্রতারণার ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আমাদের নিকট উপস্থাপিত হচ্ছে আসলে, কিন্তু আইনগত সমাধান কিন্তু আসলে একটা লিমিটেড একটা সেকশনের ভিতরে রয়ে গেছে। তো এখন মনিরুল ইসলামের বেলায় যে ঘটনাটা ঘটছে, আমি একেবারে তাৎক্ষণিক যে প্রতিকারটার কথা আমি করব, স্যারও হয়তো এটা আরও ডিটেলস বলবো, সেটা হলো ওই দেশেরই যে দূতাবাস আছে, সৌদি আরবের যে দূতাবাস আছে, সেখানে উনি নিজে উদ্যোগী হয়ে যোগাযোগ করুন, যোগাযোগ করলে হয়তো একটা রাস্তা বের হবে। আর দ্বিতীয়ত হলো যে উনি যে কাজটা করতে পারেন এখান থেকে, যে দালালের মাধ্যমে গেছেন আর কি, সেই দালালের বিরুদ্ধে একটা প্রথমে একটা আমরা মিডিয়েশনের কথা তো বারবার বলি, মিডিয়েশনের মাধ্যমে যদি মধ্যস্থতার মাধ্যমে একটা
সুযোগ হয় তাহলে হলো, না হলে পরে আমি অনুরোধ করব ওনাকে ফৌজদারি একটা মামলা করার জন্য, আর যে অভিযোগটা দায়ের করেন। আর এইখানে বিএমইটি বিএমইটিতে কি ডক্টর অভিযোগটা দায়ের করেন। বিএমইটিতে উনি দরখাস্ত করতে পারেন, যেহেতু সে এমন একটা জায়গায় আছে যেখান থেকে হয়তো এমবেসিতে তার অ্যাক্সেস নাই, হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এক ধরনের বন্দী অবস্থায় সেক্ষেত্রে হয়তো থাকে। আপনি ওনার বাবাকে আমি পরামর্শ দিব যে বিএমইটিতে বিস্তারিত লিখে আপনি একটা দরখাস্ত দেন, আমরা এমবেসিতে পাঠিয়ে দিব, যাতে এই ঠিকানাগুলো যদি আপনি সঠিকভাবে দেন, এমবেসি থেকে যোগাযোগ করে তাকে ওখান থেকে নিয়ে এসে বা তার সমস্যার সমাধানের চেষ্টা করবে, এবং যে এমপ্লয়ার আছে তাকে ধরবে যে আপনি এটাকে সুরাহা করেন, আপনি কেন এইভাবে করেছেন। বাস্তবে কি বিএমইটি থেকে এরকম আমরা এরকম দরখাস্ত করলে পাঠাচ্ছি, অনেক পাঠাচ্ছে এমবেসিতে, কারণ এখানে দরখাস্ত করলে আমরা সাথে সাথে এমবেসিকে বলি যে তাকে রেস্কিউ করার জন্য বা তার সমস্যাগুলো সমাধান করার জন্য। এটা একটা রেগুলার প্রসেস, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি জি বলুন, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। কোনো কারণে এই টেলিফোন লাইনটি সমস্যা রয়েছে। আমরা একটি বিরতির পরে ফিরে এসে চেষ্টা করব তার কথা আবারও শোনার, এবং এই আলোচনা আরও চলবে। অভিবাসীর আদালতে নিচ্ছি বিরতির সাথেই থাকুন। ফিরে এলাম অভিবাসীর আদালতে। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার দুপুর 12:15 সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোন করে আপনাদের অভিবাসন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা জানাতে পারেন, সমাধানের চেষ্টা করব। আজকে আছেন ডক্টর নুরুল ইসলাম এবং অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির আমাদের এখানে বিশেষজ্ঞ হিসেবে। আর আমরা আবু বকর এবং মোহাম্মদ মানিক মিয়ার বক্তব্য শুনেছি। এবার মোহাম্মদ আতিফ ইসলামের কাছে চলে যেতে চাই। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল সেটা কি জানাবেন একটু? আমি দালাল আফসারে 5,55,000 টাকা দেই, আমার ফ্লাইট দেয়। আমি কোন দেশে যাবার জন্য? সৌদি আরব যাওয়ার জন্য। সৌদি আরব যাবার জন্য 5,55,000 টাকা দেয়। আমারে ফ্লাইট দেয় এক এক করে চারবার এয়ারপোর্টে আসার পরে আমার অবশেষে বাড়ি চলে যেতে হয়, কারণ আমার পাসপোর্ট টিকিট হাতে দেয় না। অবশ্যই আমি বাড়ি যাওয়ার পরে আমি পাসপোর্ট টিকিট মানে পাসপোর্ট আর টাকা ফেরত চাই, তো ঘুরফের করে প্রায় 1.5 থেকে 2 বছর হলো, মানে খালি ঘুরাই দিয়েছে, আমার টাকা পয়সা দেয় না দালাল। মানে আপনি 5,55,000 টাকা দিয়েছেন, পাসপোর্টও এখনো ফেরত পাননি? না। দালালের নাম কি বলেছেন? আফসার। আফসার আপনার বাড়ির কাছেই? হ্যাঁ, আমার একই গ্রামে। মানে এখন তার সাথে দেখা হয়, কিন্তু তারপরে কোনো আইনগত ব্যবস্থা কিংবা সালিশের ব্যবস্থা করেছিলেন এলাকায়? হ্যাঁ, সালিশের ব্যবস্থা করছিলাম, কয় দিমু আর দেয় না, ঘুরফের করে না। এখন কয় অস্বীকার করে ভয় দিয়ে আমি টাকা পয়সা কোনো দেওয়া পারবো না। কোনো টাকা পয়সা লেনদেনের কোনো ইয়ে ছিল আপনার, কোনো সাক্ষী কিংবা? হ্যাঁ, সাক্ষী ছিল আমার এলাকায়, পাড়াপড়শি সবাই আছিল। আর একটা অ্যাকাউন্ট নাম্বার দিছিল, তো দাস বাংলা একটা অ্যাকাউন্ট নাম্বার দিছিল, অ্যাকাউন্ট নাম্বারে আর বাকি টাকা পাঠাইছিলাম 2,65,000। জি, ধন্যবাদ। আতিফ ইসলামের যে সমস্যাটি ঘটেছে, অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার কাছে আগে আসতে চাই, কি করতে পারেন উনি? আতিফ ইসলামের ব্যাপারে যে ঘটনাটা ঘটে গেছে, আমি মনে করি যে ওর ভালো একটা ডকুমেন্টস আছে। যদি আইন আদালতের আশ্রয় নেয় তাহলে খুবই চমৎকার একটা রেজাল্ট পাবে। তার কারণ উনি যে টাকাটা ওই দালালকে হস্তান্তর করছে সেটার একটা ডকুমেন্টস ওই ব্যাংকের চেকের মাধ্যমে দিচ্ছে। আর তাছাড়া ওই এলাকার যে সালিশ ডাকছে সেই একটা সালিশেরও কপি আছে, যেটা শুনছি যে চেয়ারম্যান সাহেবের কাছে আছে। আমি ওনাকে অনুরোধ করব যে প্রথমে যেহেতু পাসপোর্টটাও আটক রাখছে, এই কারণে এই আইনের 31-এর ক এবং গ এবং ঘ এই 3টা মামলা করা, এবং সেই সাথে দেওয়ানি মোকদ্দমা করলে খুব ভালো একটা রেজাল্ট হবে। কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে। শোভন ভাই, এর সাথে আমি একটা ওই যেহেতু মোবাইলের কেসগুলো আসে, এখানে নাসিমা চুয়াডাঙ্গা থেকে একটা কেস প্রেরণ করছেন। সেটা হলো যে ওনার স্বামী 3 বছর পূর্বে মালয়েশিয়াতে গেছেন স্টুডেন্ট ভিসাতে। ওই কাজটা শেষ হওয়ার পর উনি চাকরির জন্য চেষ্টা করছেন, উনি অবৈধ হয়ে গেছে। আমি অত্যন্ত বিনীতভাবে যে রিকোয়েস্টটা করব, এই আইনেরই 5 ধারায় কিন্তু একেবারে খুব সুস্পষ্টভাবে বলা আছে যে যাদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না, অর্থাৎ যদি কেউ ছাত্র ভিসাতে গেলেন, অর্থাৎ ছাত্র জীবন শেষ হওয়ার পর চাকরি চেষ্টা করেন, অথবা ধর্মের উদ্দেশ্যে, কয়েকটা ক্রাইটেরিয়া, কিন্তু 8টা ক্রাইটেরিয়া এখানে আছে ব্যবসা করার জন্য। প্লিজ আপনারা এভাবে যাবেন না। যদি ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা সেগুলোতে আপনার এই জি এটার বেলায় প্রযোজ্য হবে না। কাজে আমি নাসিমা আপাকে অনুরোধ করব যে আপনারা যদি পারেন তাহলে পরে যে ভদ্রলোক আপনাকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে হয়তো দণ্ডবিধির একটা মোকদ্দমা করতে পারেন, মামলা করতে পারেন, এছাড়া আর কোনো প্রতিকার নেই। আতিফ ইসলামের ক্ষেত্রে ডক্টর নুরুল ইসলাম এখানে যে একটা জিনিস বলেছেন যে তার স্বামী
এখন নিয়ে আসার চেষ্টা করছেন। আচ্ছা। অনেকেই স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ শুরু করেন, এখন ওনার দাবিটা জাস্ট নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে সেটা হলো এমবাসির সাথে যোগাযোগ করতে হবে, কারণ যারা অবৈধ হয়ে গেছে দুটো সুযোগ ছিল মালয়েশিয়াতে, ওই তারা অ্যামনেস্টির মতো দিয়েছিল, অনেকে আবার সেটাকে অ্যাভেলও করে নাই, মানে সুযোগ নেয়নি, এখন সে যার ফলে জেলে চলে গেছে। এখন যেটা হবে যে এমবাসির সাথে যোগাযোগ করলে এমবাসি একটা আউটপাস দিয়ে তাকে দেশে আনার জন্য একটা ব্যবস্থা করবে। সেই সুযোগটা রয়েছে। সেই সুযোগটা এখন আতিফ ইসলামের ক্ষেত্রে কি করণীয় আছে সেটি বলবেন। তার আগে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে, আমরা টেলিফোনে তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। জি, শুনছি, বলুন। আমার নাম মোহাম্মদ সুমন, বহরবা থেকে বলছি, ময়মনসিংহ। জি, আমার কথা হলো এজেন্সিগুলি কেমনে চিনবো যে এই এজেন্সিগুলি ভালো বা সচ্ছল আছে? মানে আপনি কোথাও যাওয়ার আগে যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিটি ভালো কি মন্দ সেই বিষয়টি কিভাবে জানতে চান, যাচাই করতে চান, সেইটি আপনি কিভাবে জানবেন, তাই তো আপনার প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা সচেতনতার বিষয়টি বারবার বলি, মানুষ কিভাবে সচেতন হবেন, কিভাবে যাচাই করবেন, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সেই সুযোগটি প্রথম সুযোগ হলো আমাদের ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া আছে এজেন্সিদের, এটা কি বিএমইটির ওয়েবসাইটে, এবং সেখানে আপনি দেখবেন যে এই এজেন্সি সাসপেন্ডেড একটা লিস্ট আছে, যাদের এজেন্সি মানে বাতিল করা হয়েছে, সাময়িকভাবে বাতিল করা হয়েছে, সেটা আলাদাভাবে লিস্ট দেওয়া আছে। আর যাদের লাইসেন্স একদমই বাতিল করা হয়েছে সেটা লিস্টও দেওয়া আছে। অর্থাৎ যাদের এই তালিকায় নাই তারা ভালো আছে, তাদের নামে কোনো সমস্যা নাই। আপনি ওয়েবসাইটে ঢুকে দেখলেন, আর যদি মনে করেন যে না ওয়েবসাইটে দেখে আমি অতটা বুঝতে পারবো না, তাহলে আমাদের নিকটস্থ যে জেলা কর্মসংস্থান অফিস আছে অথবা ঢাকায় বিএমইটি অফিস, এখানে এসে উনি ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন, জেলা কর্মসংস্থান অফিস আছে। আমরা আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি ডক্টর ইসলাম। খোঁজ আপনি একটু যদি আতিফ ইসলামের ক্ষেত্রে বলেন যে 5,55,000 টাকা আতিফ ইসলাম যেটা টাকা দিয়েছেন যাওয়ার জন্য, আসলে টাকার অঙ্ক তো খুবই বেশি, এবং সেখানে সৌদি আরবে যাওয়ার জন্য ইনফ্যাক্ট 17-র পরে কিন্তু এত টাকা লাগে না। যেটাই হোক, ওনার আশেপাশের লোকজন দিয়েছেন এবং ওনার দুটো ডকুমেন্টও আছে, উনি ব্যাংকে অবশ্যই ডকুমেন্টগুলো নিয়ে তিনি ক্লেম করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। পিওরলি মানে প্রতারণার কেসই, সে ভিসা টিসা দিতে পারতো না, এমনি টাকা নিয়েছে। আলোচনা একদম শেষে চলে এসেছে। রামরু এই বিষয় নিয়ে কাজ করে। রামরুর ঠিকানা কিছু জানাতে চাই দর্শকদের উদ্দেশ্যে। 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগরে তাদের অফিস। অভিযোগ ramru@gmail.com এ তারা অভিযোগ জানাতে পারেন, কিংবা ফেসবুকে www.facebook.com/ramru। রামরুর টেলিফোন নাম্বার 019117444624, এই নাম্বারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য এবং আপনাদের অভিযোগ তুলে ধরার জন্য। আমার ধারণা সচেতনতাই মানুষকে আসলে এই নিরাপদ অভিবাসন বিষয়ে নিশ্চয়তা দিতে পারে। যারা আজকে আমাদের সাথে ছিলেন অভিবাসীর আদালতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।